আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের নবম অধ্যায় নিয়ে। আমরা এখন আলোচনা করব আমাদের নবম অধ্যায় টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমাদের টাইপ 2 তে রয়েছে রেওয়ামিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়। আসলে আমরা একটা রেওয়ামিল প্রস্তুত করার সময় কোন কোন জিনিসগুলো বিবেচনায় নিয়ে রেওয়ামিলটা প্রস্তুত করি ওই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের টাইপ 2 এর এমসিকিউগুলো। আমাদের টাইপ 2 এ আমরা 31 থেকে 52 এই সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সবার প্রথমে তাহলে আমরা চলে যাই 31 নাম্বার প্রশ্নে। বলা আছে কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক ব্যাংক জমা, হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ 1 এবং 3। মনে রাখা লাগবে আমার রেওয়ামিলে হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত অন্তর্ভুক্ত হয় না। রেওয়ামিলে কোন জিনিসগুলো মূলত অন্তর্ভুক্ত হয় না? আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক ব্যাংক জমা অন্তর্ভুক্ত হয় না। মোটামুটি বলা যায় সমাপনী মজুদ পণ্য। বাট এই সমাপনী মজুদ পণ্যটা এটা কিন্তু কন্ডিশনাল বেস। যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না। কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি দেওয়া না থাকে তাইলে আবার প্রারম্ভিক মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এবার বলছে নিচের কোনটি রেওয়ামিলের বহির্ভূত, অর্থাৎ নিচের কোনটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? সেটা হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত্ত। কি বলছিলাম? হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত্ত এটাও কিন্তু আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। চলে যাব প্রশ্ন নাম্বার 33। বলা আছে ক্রয় খতিয়ানের উদ্ধৃত্ত বলতে বোঝায়। ক্রয় খতিয়ানের উদ্ধৃত্ত মানে পাওনাদার। মনে রাখবা আমাদের দেনাদারের কিছু সিনোনিম রয়েছে। দেনাদারের কিছু সিনোনিম আছে, যেমন দেনাদারের আরেক নাম হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, দেনাদারের আরেক নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, দেনাদারের আরেক নাম হচ্ছে আমাদের পুস্তক ঋণ। এগুলো সব হচ্ছে দেনাদারের নাম। আর ক্রয় খতিয়ানের জের এটার আরেক নাম হচ্ছে বিবিধ পাওনাদার। বুঝে গেছে কথা? তাহলে 33-এর উত্তর কত? 33-এর উত্তর হচ্ছে আমাদের খ। চলে যাব প্রশ্ন নাম্বার 34-এ। 34-এ কি বলা আছে আমরা একটু দেখি। হ্যাঁ, 34 নম্বর প্রশ্নে আমার এখানে বলা আছে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। রেওয়ামিলে আসলে কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত হয় না, তাই না? এই রেওয়ামিলে কোন জিনিসগুলো আসলে আমাদের অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মজুদ পণ্য, এটা তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মণিহারি এইটাও আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। 1 আর 3 এটা আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 35। 35-এ কি বলা আছে? বলা আছে নিচের কোনটি সঠিক? সমন্বিত ক্রয়ের সূত্র দেওয়া আছে। আমাদের সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাকে নিট ক্রয়ের পরিমাণটা যোগ করতে হবে এবং ওইখান থেকে আমার বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ। তাহলে আমরা যদি এখানে দেখি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে খ। উত্তর কত? উত্তর হচ্ছে খ। 36 নম্বর প্রশ্ন বলেছে কোনটির প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? নিচের কোনটির প্রারম্ভিক উদ্ধৃত্ত আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না? মোটামুটি ধরে নেওয়া যায় যে প্রারম্ভিক মজুদ পণ্য ছাড়া বেশিরভাগ জিনিসেরই প্রারম্ভিক উদ্ধৃত্তটা আর রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না চলতি জিনিসগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যেই জিনিসটা আসলে বছর শেষে যেটার নাম্বারটা চেঞ্জ হয়ে যাইতে পারে ওইটা আর প্রারম্ভিক উদ্ধৃত্তটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। চলে যাব প্রশ্ন নাম্বার 37। 37 নম্বর প্রশ্নে বলেছে হিসাবের ডেবিট উদ্ধৃত্ত হলো, ডেবিট উদ্ধৃত্ত হলো বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। অগ্রিম ভাড়া একটা সম্পদ, ডেবিট। এই অগ্রিম ভাড়া এটা একটা সম্পদ, এটাও কিন্তু আমাদের জন্য ডেবিট। এবং বিক্রয় পরিবহন, সকল প্রকার পরিবহন আমার জন্য ব্যয় এবং ব্যয় হইলে এটাও কিন্তু ডেবিট। তাহলে 1 2 3 এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ।
এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 38 বলা রয়েছে যে নিচের কোনটি মুনাফার দ্বারা সৃষ্ট সাধারণ সঞ্চিতি। দেখো সঞ্চিতি বা অবন্টিত মুনাফা মানে কি? অবন্টিত মুনাফা মানে হচ্ছে আমরা মুনাফার যেই অংশটা বিনিয়োগকারী অথবা শেয়ার হোল্ডারকারী অথবা মালিকের মধ্যে বন্টন করে দেই না, বন্টন না করে দিয়ে আমি প্রতিষ্ঠানে কুক্ষিগত করে বা জমা আকারে রেখে দেই, ওইটাকে আমরা বলি সাধারণ সঞ্চিতি। তো সাধারণ সঞ্চিতি এই জিনিসটা আসলে মুনাফা থেকেই এটার উৎপত্তিটা হয় আর কি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে দায়ের বিপরীতে সঞ্চিতি ধরা অনুচিত? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী, 39 নম্বর প্রশ্নটা দেখো, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করা অনুচিত? তাহলে উত্তর হচ্ছে রক্ষণশীলতার নীতি। তো এই রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা যে পাওনাদারের উপরে যে একটা সঞ্চিতি ধার্য করি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এইটাও কিন্তু আসলে আমরা ধরতে পারি না। রক্ষণশীলতার নীতি অনুযায়ী এই জিনিসটা আসলে আমরা ধরতে পারি না। কিন্তু নিচের কোন হিসাবটি রেওয়া মিলে আসবে? সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত, প্রারম্ভিক মজুত পণ্য। কি বলেছিলাম? প্রারম্ভিক মজুত পণ্যটা রেওয়া মিলে আসে, সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। 41 নম্বর প্রশ্নে দেখি বলা আছে নিচের কোনটি থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে? নিচের কোনটি থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে? সেটা হচ্ছে অগ্রিম ভাড়া। মনে করো তুমি একসাথে অগ্রিম 10 মাসের ভাড়া দিয়ে দিলা, তাই না? 10 মাসের ভাড়া দিয়ে দিলা, তার মানে পৃথিবীতে যত যা কিছুই হোক না কেন 10 মাসের জন্য ওই বাড়িতে থাকাটা তোমার জন্য একটা নিশ্চিত ব্যাপার হয়ে গেল। তুমি ভবিষ্যতে কিন্তু এই সুবিধাটা ওই জায়গা থেকে পাচ্ছ, তাই না? আচ্ছা, এরপরে দেখো 42 নম্বর প্রশ্ন, উত্তোলনের সুদ কোথায় বসে? উত্তোলনের সুদ এটা ব্যবসায়ের জন্য একটা আয় হিসাবগুলো ক্রেডিট পাশে লিখতে হয়, এই জন্য আমরা উত্তোলনের সুদকে কোন পাশে লিখব? ক্রেডিট পাশে লিখব। আয় মূলধন, আয় দায় মূলধন, এগুলো কোন পাশে লিখতে হয়? ক্রেডিট পাশে লিখতে হয়। তো এই যে আমি বললাম উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদ এটা আমার জন্য একটা আয়, তো আয়টা আমি কোন পাশে লিখব? ক্রেডিট পাশে লিখব, তাই না? আচ্ছা, বলা আছে সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সমন্বিত ক্রয়ে অন্তর্ভুক্ত হয় প্রারম্ভিক মজুত পণ্য, অন্তর্ভুক্ত হয় নিট ক্রয়, অন্তর্ভুক্ত হয় না রপ্তানি শুল্ক। তাহলে 1 ও 2 কই আছে? ক নাম্বারে। তাহলে আমাদের 43-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 44, বলা আছে কোনটি প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ভাইয়া নিয়মটা আমি একটু বলে দেই। আমরা যদিও ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক সেকশনে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি, যেহেতু এটা তোমাদের একটা আলাদা এমসিকিউর একটা বই, তো তোমরা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা কিনেছো বা ইজি অ্যাকাউন্টিং বইটা তোমরা যারা পড়ছো, তোমাদের কাছে কিন্তু এটা বুঝতে খুব একটা কঠিন কিছু মনে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বাট যারা ইজি অ্যাকাউন্টিং বইটা কিনো নাই, তারা আসলে ব্যাখ্যাটা একটু ভালো মতো শুনো, তাহলে দেখবা যে আর অসুবিধা হবে না। ভাইয়া হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 45। বলা আছে বিক্রয় খতিয়ানের জের হলো, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদার। আমাদের দেনাদারের কয়েকটা নাম আছে। দেনাদারকে আমরা ডাকি হচ্ছে প্রাপ্য হিসাব নামে। দেনাদারকে আমরা ডাকি হচ্ছে বিক্রয় খতিয়ানের জের নামে। দেনাদারকে আমরা ডাকি হচ্ছে তোমার ওটাকে কি বলে? পুস্তক ঋণ হিসাবেও কিন্তু এটাকে আমরা ডাকি, তাই না? আচ্ছা, তারপরে সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে কোনটি? সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে হচ্ছে আমার আয়, দায় এবং মূলধন। এই 3 ধরনের হিসাব সাধারণত আমার
ক্রেডিট জের প্রকাশ করে, তাই না? তাহলে দেখো আসবাবপত্র এটা একটা সম্পদ, তাহলে এটা কি জের প্রকাশ করে? এটা ডেবিট জের প্রকাশ করে। মণিহারি এটা একটা ব্যয়, এটা কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। অবচয় এটাও একটা ব্যয়, এটাও কি একটা অবচয়, এটাও একটা ব্যয়, এটাও কি করে? ডেবিট জের প্রকাশ করে। উপভাড়া এটা একটা আয়, আয় হিসাব হওয়ার কারণে ও কি করে? ক্রেডিট জের প্রকাশ করে। কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। তো আমাকে প্রশ্নে এইটাই তো জানতে চাইছে যে সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে কে? প্রকাশ করে হচ্ছে উপভাড়া। কে প্রকাশ করে? উপভাড়া। চলে যাব প্রশ্ন নাম্বার 47। কোন ধরনের হিসাব লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়? প্রশ্ন নাম্বার 47। কোন ধরনের হিসাব লিপিবদ্ধ করতে গেলে আমাকে সতর্কতা অবলম্বন করতে হয়? সেটা হচ্ছে মজুত পণ্য। কারণ আমার মাঝে মাঝে আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়, মাঝে মাঝে আমার প্রশ্নে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। তাইলে কখন আমি প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করব, কখন আমি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করব, এই ব্যাপারটাই কিন্তু আমাকে চিন্তা করতে হয়, আমাকে খুঁজতে হয় সমন্বিত ক্রয় আছে কিনা, তাই না? তো সতর্ক থাকতে হয় আর কি। কিসের ক্ষেত্রে ভাইয়া? মজুত পণ্যের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 48। 48 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলের কোন দিকে আসে? কোনো দিকেই আসে না। কারণ প্রারম্ভিক খাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা, এই প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলের কোনো জায়গাতে আসবে না। এটা ডেবিট ক্রেডিট কোনো দিকেই এটা অন্তর্ভুক্ত হয় না। কারণ ওই যে একটা নিয়ম লিখে দিয়েছিলাম না, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে যেই জিনিসটা কোথাও অন্তর্ভুক্ত হয়ই না, ওটার আমি আবার কোন পাশে লিখবো? কোনো পাশে লিখতে পারবো না, তাই না? আচ্ছা, 49 নম্বর প্রশ্নে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে কোনটা ভাইয়া? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে আমার প্রারম্ভিক মজুত পণ্য। এই কোনটা? প্রারম্ভিক মজুত পণ্য। সমাপনী হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এটা বাদ। উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের 49-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 50। 50-এ কি বলা আছে দেখি। বলা আছে সাধারণত রেওয়া মিলে আসে না। 50 নম্বর প্রশ্ন, সাধারণত আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি না। দেখো ভাইয়া, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত অন্তর্ভুক্ত করি না, সমাপনী মজুত পণ্য আমরা অন্তর্ভুক্ত করি না, সম্ভাব্য দায় ও সম্পদ এটাও কি অন্তর্ভুক্ত করি না। তাহলে আসে না কোনটা? তিনটার একটা আমার রেওয়া মিলে আসে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 51। 51 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে সাধারণত কোনটি রেওয়া মিলে লেখা হয়? সাধারণত কোনটি রেওয়া মিলে লেখা হয়? দেখো, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্ধৃত্ত আসে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, নগদানের প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, এটাকে আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করি। বলা আছে কোনটি প্রতিষ্ঠানের জন্য আয়? খেয়াল করে দেখো, বিমা সেলামি এইটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা এক্সপেন্স, ব্যয়। অগ্রিম বিমা সেলামি, তাহলে দেখো বিমা সেলামি এটা একটা ব্যয়, ব্যয়টা আমি অগ্রিম দিয়ে ফেলার ফলে এই লেনদেনটা আমার জন্য সম্পদ। ব্যাংক চার্জ এটা আমার জন্য একটা ব্যয়, তাহলে বাকি থাকে শিক্ষানবী সেলামি, এটাই একমাত্র আমার প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুবই ধারাবাহিকভাবে টাইপ 2 এর বেশ কিছু এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলছি, তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখতেছো, এই পর্বগুলোর সিকোয়েন্স মেনটেন করছো, তোমাদেরকে বলবো তোমরা যত দ্রুত সম্ভব এই এমসিকিউ বইটা তোমরা সংগ্রহ করে ফেলো। কারণ বইয়ের প্রত্যেকটা টাইপের এমসিকিউর জন্য আমরা কিন্তু এরকম আলাদা করে কিউআর কোড রেখেছি। তুমি কিউআর কোডটা স্ক্যান করলেই তোমার সামনে কিন্তু এই প্রশ্নের উত্তরের একটা ভিডিও ক্লাস চলে আসবে। শুধুমাত্র বই থেকে প্রশ্ন পড়লেই হবে না,
ক্লাসগুলো করতে হবে, কারণ ক্লাসের লেকচারে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়, যে জায়গা থেকেও কিন্তু আরও এমসিকিউ উত্তর করা সম্ভব। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।